সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর ব্যাকরণ বিষয়ে ধ্বনি পরিবর্তন এই অংশটুকু পড়াবো। তোমরা বই পুস্তক নাও, কলম নাও, কারণ এখানে দাগ দিয়ে নেবার এবং ইম্পর্ট্যান্ট যেগুলো বলবো সেগুলো দাগ দিয়ে নেবার প্রয়োজন আছে। তো এসো আমরা শুরু করি আমাদের ক্লাস। ধ্বনি পরিবর্তন মানেই হচ্ছে কি, যে আমরা যখন কথা বলি তখন দেখা যাচ্ছে যেই শব্দটা যেই রকম শুরুতে থাকে, অনেক সময় আমরা সেই রকম না বলে একটু আমাদের বলায় নানা কারণে এগুলি বদলে যায়। আবার দেখা যায় যে এক এক এলাকায় এক এক অঞ্চলে কথা বা ভাষার রূপ বদলে যায়। এই বদলগুলি কিন্তু ব্যাকরণে কতগুলো নিয়ম রয়েছে। এই নিয়মগুলো ধরেই ব্যাকরণে এটার একটা অংশই রয়েছে কি, ধ্বনির পরিবর্তন। অর্থাৎ এটা কোন রীতিতে কীভাবে বদলে যাচ্ছে সেই ঋতুগুলি ব্যাকরণ আলোচনা করে। তাই এটা ধ্বনির তত্ত্বের অংশের একটি আলোচ্য বিষয়। সেটা হচ্ছে কি, ধ্বনির পরিবর্তন। প্রথমেই তোমাদের বইয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে স্বরাগম। একদম বইয়ের শুরুতে দেখো আদি স্বরাগম বলে জিনিসটা রয়েছে। এটা ধ্বনির একটা পরিবর্তন। তো ধ্বনির পরিবর্তন করতে গেলে, মাথায় নিতে গেলে এটা কঠিন মনে হবে, কিন্তু যদি বুঝে নাও তাহলে মোটেও কঠিন না। এটা মাথায় নিতে গেলে তোমাদের প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সৃষ্টির শুরুতে, মানে শব্দটা শুরুতে কী নিয়ে এসেছিল, কিভাবে ছিল। এই শুরুটা যদি জেনে রাখো, শুরুটা যদি মাথায় থাকে, তাহলে পরিবর্তনটা ধরা যাবে যে পরিবর্তনটায় কি হলো। অর্থাৎ একদম সঠিক শব্দটা আর পরিবর্তিত রূপটা, এই দুটো পাশাপাশি রাখলে এটা যে ধ্বনি কি পরিবর্তন হয়েছে সেই নামকরণ নিজেই বোঝা যাবে। আরেকটা হচ্ছে কি, যেটা যে নামকরণ, অর্থাৎ যেমন স্বরাগম মানে হচ্ছে স্বরের আগমন। তার মানে কি, যে শব্দটা যা ছিল সেখানে দেখা যাবে আমরা বলতে গিয়ে কখনো কখনো কী করে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটায় বা ঢুকিয়ে দেয়। এই জন্য এটার নাম কী দিল, স্বরাগম। এই স্বরাগম আবার দেখবা যে একই রকমভাবে হয় না। কখনো কখনো শব্দের শুরুতে স্বরধ্বনির আগমন ঘটে, কখনো আবার শব্দের মধ্যে ঘটতে পারে, আবার কখনো শেষেও ঘটতে পারে। এরকম করে দেখা যাচ্ছে এই স্বরাগম এগুলিরও কি প্রকারভেদ চলে আসতে থাকে। এভাবে আমরা দেখতে পাবো পুরো ধ্বনির পরিবর্তন চ্যাপ্টারটাতে, যে কিছু কিছু ধ্বনির পরিবর্তন শাখা প্রশাখা নিয়ে আছে, আবার কিছু কিছু এককভাবে আছে। তো আমার মনে হয় আমরা প্রথমেই যে ধারাবাহিকতাটা আছে সেটা ধরে এগিয়ে যাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমাদের বইয়ের প্রথমে রয়েছে কি, আদি স্বরাগম। 1 নম্বরে রয়েছে কি, আদি স্বরাগম। আদি মানে কি, শুরু, প্রথম। কেমন? আদি স্বরাগমের উদাহরণ হিসেবে তোমাদের কি দেওয়া আছে দেখো, খুব সোজাটাই এখানে আছে। দেখো স্কুল কিন্তু এটা আমরা অনেক সময় কি করি, আমরা বলি স্কুল। কেমন? তারপর দেখো কখনো কখনো আমরা স্ক্রু, এটাকে আমরা কি বলি, স্ক্রু। কেমন? এইরকম করে দেখা যাবে যে এই যে দেখো আদি স্বরাগমে আমরা যেটা পেলাম সেটা কি, যে স্কুল ছিল সেটা বলতে সময় যখন স্কুল বলা হয়, অনেকেই যুক্ত ব্যঞ্জনগুলি বলতে গিয়ে খুব সহজভাবে শুদ্ধভাবে বলতে পারে না, তখন কিন্তু এই আদি স্বরাগমের কী হয়ে যায়, অর্থাৎ শুরুতে, শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন থাকে, এরকম শব্দের শুরুতে একটা স্বরধ্বনি নিয়ে আসে। এখানে আমরা রস্যি ই, এই স্বরধ্বনিটা দেখতে পাচ্ছি, কিন্তু আবার কখনো কখনো রস্যি ই ছাড়া অন্য স্বরধ্বনি আসতে পারে। যেমন ধরো তোমার কি বলবো, একটা শব্দ আছে ইংরেজিতে কি, স্ট্যাবল। কেমন? স্ট্যাবল মানে হচ্ছে, দেখো এখানেও কিন্তু যুক্ত ব্যঞ্জন রয়েছে। স্ট্যাবল মানে হচ্ছে যেখানে ঘোড়া রাখা হয়। এটাকে বাংলায় চলে আসলো কি হিসাবে, আস্তাবল। আস্তাবল শব্দটা আমরা অনেকেই জানি। এই যে আস্তাবল, এই যে স্ট্যাবল, এই টিটা কিন্তু এখানে
ত হয়েছে বাংলা উচ্চারণের কারণে, কারণ ইংরেজিতে ত নাই। হ্যাঁ, তাহলে এখানে দেখো স্ট্যাবল, এটা বলতে গিয়ে কি আসলো আস্তাবল। আবার দেখো স্পর্ধা, স্পর্ধা এটাও কি একটা যুক্ত ব্যঞ্জন। এটাও বলতে গেলে স্পর্ধা এরকম অনেক সময় অনেকে বলতে পারে না, কি বলে তখন এটা আস্পর্ধা, অর্থাৎ এটাকে আরো সহজ করে কি বলা হয় আস্পর্ধা, বুঝছো? স্পর্ধা এটা থেকে আস্পর্ধা, তার থেকে আরো সহজ কি করা হয় আস্পর্ধা। তো কাজেই এইভাবে কি হয়ে যায় স্বরধ্বনির আগমন ঘটে শুরুতে, এই জন্য এটার নাম কি আদি স্বরাগম। আবার স্বরাগম কি আসতে পারে মধ্য স্বরাগমও হতে পারে। 1 নম্বরে গেল কি আদি স্বরাগম, আর এটা একদম সাধারণ নামটা হচ্ছে কি, এটা সাধারণ নাম স্বরাগম। কেমন, এটা সাধারণ নাম স্বরাগম গেল আদি স্বরাগম। এখন আমরা যাব কি মধ্য স্বরাগম। কেমন, মধ্য স্বরাগম নামকরণে বোঝা যাচ্ছে এটা মাঝখানে কি হবে স্বরধ্বনির আগমন ঘটবে। দেখো কি করে, 1 মিনিট আসছে, চলে আসছে। কিভাবে আসবে দেখো, যেমন ধরো আমরা বললাম গ্রাম, কেমন, এখান থেকে কি আসবে গ্রাম। এখন এই জায়গায় কিন্তু এই যে গ্রাম গ্রাম, তারপরে ধরো দ্বিতীয় উদাহরণ আমরা কি পেতে পারি, ধরো মুক্তা, মুক্তা এখান থেকে আসলো কি মুক্তা। এগুলিকে যদি আমরা দেখি যে কেমন করে মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটেছে, একটা আমরা উদাহরণ দেখি যে দেখো গ্রাম যদি ধ্বনি বিশ্লেষণ করি তাহলে কি আসবে, এই যে আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনি কি দিয়ে হয় স্বরধ্বনি দিয়ে উচ্চারিত হয়। তাহলে এই যে গ্রামের এই যে গ দিলাম, এই যে রফলা মানে র, আর এই যে আকার মানে সরেয়া হয়ে গেল কি গ্রা, তাই না? তারপর দিলাম কি এই যে এই ম, এখানে ম কিন্তু স্বরধ্বনি ছাড়াই উচ্চারিত হয়েছে। কেমন, তাহলে গেল গ্রাম। আর এখন দেখো আমরা এটা থেকে কি এসেছে গ্রাম, গ্রামে দেখো পার্থক্যটা খেয়াল করো। এই যে প্রথমে গ, তারপরে উচ্চারণ গটা আগে করি গ, তারপরে কিন্তু এ দিচ্ছি গে, তারপরে কি এই যে এখন রাম আমরা করবো, এই যে র, তারপরে এই যে আকার, তারপরে কি দিলাম এই যে ম। কেমন, এখন যখন আমরা এটা দিলাম তখন এখানে ঘটনাটা কি ঘটলো খেয়াল করো। এখানে কিন্তু তোমার এই যে গ আর অর্থাৎ র আর ময়ের মাঝখানে কিন্তু কি ছিল আকার ছিল, আর গ আর রয়ের মাঝখানে কিছুই ছিল না, পরপর গ আর র ছিল, তাই না? গ বসন্ত আর র বসন্তটা পরপর ছিল। কিন্তু এখানে এসে দেখো গ আর রয়ের মাঝখানে কিন্তু এ চলে আসছে, এই যে এ মানে একার, একার যেহেতু পিছনে থাকে এই জন্য একার চলে আসছে। এই যে এখানে ছিল না কোনো স্বরধ্বনি, কিন্তু এখানে গ আর রয়ের মাঝখানে এ চলে আসলো, তাই মাঝখানে চলে আসলো বলে একে কি বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের কিন্তু তোমার দুইটা নাম রয়েছে, কি সেটা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। মনে রাখবা যখনই তোমাদের পাঠের মধ্যে একাধিক নাম থাকবে যেটার পরিচিতিমূলক, তখন কিন্তু পরীক্ষাতে ওই পাশে যে নামগুলি থাকে সেগুলি দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তোমাকে হয়তো প্রশ্ন করা হবে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ। মধ্য স্বরাগম বলে যত তাড়াতাড়ি বোঝা যায়, স্বরভক্তি বললে কিন্তু অত চট করে বোঝা যায় না। এই জন্য সবসময় তোমরা ডাবলিং নাম যেগুলি 1টা 2টা 3টা এরকম যখন থাকবে তোমরা মনে রাখবা ওই বোঝা যায় না যে নামগুলো সেগুলিও তোমাদের মুখস্থ করে রাখতে হবে। কি জন্য, প্রশ্ন ধরবার সুবিধার জন্য, তাহলে চট করে ধরে সঠিক উত্তরটা তোমরা নির্ণয় করে ফেলতে পারবে। এবার আসো অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমে কি হচ্ছে, অন্ত মানে কি শেষ, তাই না? আদির বিপরীত দেখো অন্ত, বিপরীত শব্দতে আমরা কি পাই আদি অন্ত, তাইলে অন্ত মানে শেষ, অর্থাৎ শব্দের শেষও কখনো কখনো কি হয় স্বরধ্বনি আসে উচ্চারণে, তখন একে বলা হয় কি অন্তঃস্বরাগম। 3 নম্বরে আমরা কি পাচ্ছি অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগমের উদাহরণ
আমি কিন্তু বারবার বলছি তোমাদের মূল শব্দটা জানা থাকতে হবে, তবেই পরিবর্তনের ধারাটা পরিবর্তনটা বোঝা যাবে। কেমন? যেমন ধরো মূল তোমাদের একদম যেটা পরিচিত বেশি সে বেঞ্চ, আমরা মূল শব্দ কি জানি? বেঞ্চ, হাই বেঞ্চ, লো বেঞ্চ, এই বেঞ্চ আমাদের পরিচিত জিনিস বেঞ্চ। এটাকে কখনো কখনো কি বলা হয়? বেঞ্চি। কেমন? বেঞ্চি, যে বেঞ্চিতে বসো, বেঞ্চিতে বসো যখন এরকম বললো তখন কিন্তু কি এই যে লাস্টে একটা স্বরধ্বনির আগমনে যে ই হচ্ছে কি, যে বেঞ্চের পরে ই অর্থাৎ রশ্মি ই বা ইকার যুক্ত হয়ে এখানে ই স্বরধ্বনি চলে আসলো। বেঞ্চ, বেঞ্চি। আবার ধরো যেটা আজ, আজ আমরা বলি কিন্তু কখনো কখনো কি আজই বলি, আজিকার রোদ ঘুমায় পড়েছে এরকম, কিন্তু আজই বলারও আমরা দেখতে পাই, প্রচলনটা দেখতে পাই যে আজ থেকে আজই, এটাও কি হলো? অন্তঃস্বরের আগমন ঘটলো, তাই এটার নাম হচ্ছে কি? অন্তঃস্বরাগম। এই গেল আমাদের স্বরাগম। এরপরে দেখো তোমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে কি? অপিনিহিতি। কেমন? অপিনিহিতি এই নামটার সাথে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে যে ঘটনাগুলি ঘটে অর্থাৎ সংজ্ঞা, সেই সংজ্ঞার মিল আমরা পাবো না, কারণ অপিনিহিতির অর্থটা স্বরাগম যেমন স্বরের আগমন বোঝা যাচ্ছে, লিঙ্ক আছে, কিন্তু অপিনিহিতি তৎসম শব্দ, এটার সাথে ভিতরের যে ব্যাপারগুলি সেগুলির হয়তো লিঙ্ক আছে, কিন্তু শব্দার্থগুলো ওইভাবে আমাদের চট করে বলার সাথে সাথে মাথায় আসে না। এই জন্য এটাকে একটু আলাদাভাবে মনে রাখতে হবে। সেটা অপিনিহিতি হচ্ছে তোমার কি? অপিনিহিতিতে দুইটা ঘটনা ঘটে। যেমন একটা হচ্ছে অপিনিহিতিতে দুইটা ঘটনা কি ঘটে? এক নম্বর হচ্ছে যে শব্দের ইকার, শব্দের মাঝখানে থাকা ইকার বা উকার আগে উচ্চারিত হবে, আরেকটা হবে কি? যুক্ত ব্যঞ্জনের মাঝখানে ইকার আসবে। তাহলে কি ঘটলো? একটা হলো শব্দের মধ্যে উচ্চারিত পরের ইকার বা আকার, পরের ইকার বা আকার আগে উচ্চারিত হবে। দেখো এক নম্বরে কি হবে? পরের ইকার অথবা কি উকার আগে উচ্চারিত, আগে আসবে, আগে উচ্চারিত হবে। এটা কিন্তু পুরাটাই উচ্চারণ নির্ভর। কেমন? উচ্চারিত হবে। আর দুই নম্বরটা হচ্ছে কি? যুক্ত ব্যঞ্জনের মাঝখানে, যুক্ত ব্যঞ্জনের মাঝে কি আসবে? কেমন? ইকার আসবে। অপিনিহিতির বেলা এই দুইটা পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে। কি আসবে? যে যখনই দেখা যাবে যে শব্দের পরের ইকার বা উকার আমরা আগেই বলে ফেলছি, আর যখনই দেখা যাচ্ছে যুক্ত ব্যঞ্জনের মাঝখানে আমরা ইকার এনে উচ্চারণ করছি, তখনই সেই ধ্বনি পরিবর্তনের নাম হয়ে কি যাবে? যে অপিনিহিতি। উদাহরণ খেয়াল করো, যেমন ধরো অপিনিহিতির বেলায় পরের ইকার আর উকার আগে উচ্চারিত হওয়ার সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যত অসমাপিকা ক্রিয়া আছে, যত অসমাপিকা ক্রিয়া আছে তার বেশিরভাগই দেখা যাচ্ছে আমরা ঘরোয়াভাবে বা ঘনিষ্ঠভাবে কথাবার্তা বলতে গেলে তখন কি করি? আমরা অপিনিহিতির মাধ্যমে এটা উচ্চারণ করি। যেমন ধরো আসিয়া, মারিয়া, করিয়া, ধরিয়া। কেমন? তবে মনে রাখতে হবে মাঝখানে এই অসমাপিকা ক্রিয়াগুলির মাঝখানের যে বর্ণটা সেটা সবসময় ব্যঞ্জন হতে হবে। স্বরবর্ণ থাকলে পরে সেটার আবার অপিনিহিত রূপটা দেখা যায় না। কেমন? তো এই যে আসিয়া, খাইয়া, ধরিয়া, মারিয়া, সুরিয়া, এগুলি কিন্তু সবই কি তোমার অসমাপিকা ক্রিয়া, আর এটা হচ্ছে সাধু রূপ, চলিত রূপ না। কেমন? এইটাকে আমরা খেয়াল করো কিভাবে, এই যে এক নম্বর নিয়মটা আমরা এখানে উদাহরণ দেখাচ্ছি। এক নম্বরের উদাহরণ হচ্ছে কি? ধরো করিয়া, করিয়া এটাকে কিন্তু আমরা কি বলি? কইরা, কইরা। কেমন? কইরা বলি। এই যে যখন কইরা বলছি তখন কিন্তু ঘটনা কি ঘটছে? এটা এই যে আমরা রয়ের পরে এটাকেও আবার একটু এটার ধ্বনি বিশ্লেষণ দেখাচ্ছে, খেয়াল করো। কো, তারপরে আমরা করিয়াকে ধ্বনি বিশ্লেষণ কিভাবে হয় দেখো। ক
এর পরে একটা স্বরে অ আছে, এই গেল ক, তারপরে কি রিয়া, কেমন? এখানে দেব র, তারপরে এটা রসিকারের জন্য কি আসলো ই, করি, তারপর দিলাম এই, এইটা মানে এই, কেমন? এই। এখন আমরা এই চিহ্ন দিচ্ছি, এবার করবো এটাকে, কেমন? কইরাকে, দেখো কইরাকে আমরা করিয়ার আর কইরার পার্থক্যটা খেয়াল করো, এই দিলাম ক, তারপরে এখানে সরাসরি ই আছে কই, তারপরে দিলাম কি রায়ের জন্য আমরা ধরি বিশ্লেষণ কি র, সরিয়া, কেমন? সরিয়া। এই স্বরে আমরা জানি শব্দগুলি কি কার হিসাবে চলে যায়। এখন এই দুটার মধ্যে কি দেখো, কোরিয়াতে তোমার কি ছিল, রয়ের পরে ইটা উচ্চারিত হয়েছে, দেখো এই যে রয়ের পরে ই উচ্চারিত হয়েছে, যদিও আমরা আগে দেখি এটা লেখার সময়, কিন্তু বলার সময় আমরা কর ই আ, অর্থাৎ কোরিয়া যখন বলি তখন রটা আগে বলি আর ইটা পরে বলি। কিন্তু খেয়াল করে যখন কইরা বলছি তখন কিন্তু এই যে রটা পরে চলে যাচ্ছে, ইটা আগে আসছে, কইরা। এই এরকম করে যত বলবা তত সবগুলি কি হয়ে যাবে, এগুলি হয়ে যাবে কি তোমার ওপেনিং। আর দ্বিতীয় নিয়মটা কি বলছে, যুক্ত ব্যঞ্জনের মাঝে ইকার আসা। এইটারও একটা উদাহরণ আমরা দেখিয়ে দিই, 2 নম্বরের উদাহরণটা এখানে দেখাই, দেখো যুক্ত ব্যঞ্জন যেমন ধরো বাক্য, বাক্য শব্দটাকে আমরা যখন এইভাবে বলি বাক্য, যুক্ত ব্যঞ্জনের আগে এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন, কারণ ক এখানে কি আছে ক যোগ, এই যে বাক্যতে কি আছে, এই যে আমরা ক যোগ জ আছে বাক্যতে, কেমন? বাক্য শব্দের মধ্যে কি রয়েছে দেখো, এই যে ব যোগ আ যোগ ক যোগ কি জ, জ মানে এখানে জ ফলা, কেমন? বাক্য। কিন্তু দেখো এই যে জ, অথচ আমরা দেখতে পেলাম কি এই যে তোমার এই যে ক আর জয়ের মাঝখানে কিন্তু কি নিয়ে আসবে, এই যে ক আর এটার মাঝখানে আমরা বাক্য কি করি, বাক্যকে ভাঙি, বাক্যকে ভাঙলে দেখবে কোনটার মাঝে কি আসে, যুক্ত ব্যঞ্জনের আগে চলে আসতেছে তোমার কি বিকার, ক যোগ আ, তারপর কি যোগ, এই যে ইকার দিচ্ছি আমরা ই, তারপরে ক যোগ জ, মানে এই যে যুক্ত ব্যঞ্জন যেটা এই যে যেটা এটার আগে কিন্তু এই ইটা চলে আসছে। তাহলে এইভাবে বাক্য যখন বাক্য বলি, বাচ্য বাচ্য, খাদ্য খাদ্য, এইভাবে যখন বলা হচ্ছে বুঝে নেবে এটা কি ওপেনিং, কেমন? তো আমাদের এভাবেই আমাদের যুক্ত ব্যঞ্জন আর পরের ইকার উকার আগে চলে আসার নামই হচ্ছে তোমার ওপেনিং হতে। আর এগুলি মনে রাখার জন্য তোমরা উদাহরণ, অর্থাৎ নামকরণের মিনিংটা বুঝে নিবা, যেমন সরাগমের মিনিংটা বুঝে নিয়ে করতে পারলে তোমাদের মনে থাকবে। আর হলো তার সাথে উদাহরণ, একেবারেই এটা সিস্টেমটা এরকম, এটাকে আমরা কি বলবো, ব্যাকরণে এটাকে বলা হয় আরোহ সিস্টেম। অর্থাৎ তুমি উদাহরণ মনে রাখবা, উদাহরণই তোমাকে বলে দিবে যে এটা সংজ্ঞা কী হবে। তো এইভাবে মনে রাখতে পারলে বেশ ভালো হয়। এরপরে আমাদের আসতেছে কি স্বরসঙ্গতি, এটা পড়াতে বেশ সময় লাগবে, তাই এখানে আমরা একটু ধারাবাহিকতা ব্রেক দিয়ে আমরা চলে যাই। এটা আমি 2টা ক্লাস তোমাদের নিব, 2টা ক্লাস নিব বলি এখানে আমি আজকে চলে যাব আমরা কি 8 নম্বরে, একটু যাও কষ্ট করে। 8 নম্বরে গেলে আমরা আজকে পড়লাম কোন পর্যন্ত, 4 পর্যন্ত, না 8 না, আগে 5 পড়ে নিব, 5টা আবার প্রকারভেদ নাই, তাই একটু তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। 5 আছে দেখো অসমীকরণ, অসমীকরণ এখানেও তোমরা নামটা খেয়াল করো। 5 কি অসমীকরণ মানে হচ্ছে সমান বা সমীকরণ হবে না, যখন অসমীকরণ। অসমীকরণ অর্থাৎ প্রথমে সমান থাকবে কিন্তু পরে কি হয়ে যাবে, আমরা যখন বলি তখন দেখা যাবে এখানে একটা অসমতা আসে, অর্থাৎ 2 রকম হয়ে যাবে। একই রকম জিনিস যখন ভিন্ন রকম বা আলাদা রকম হবে তখন সেটাকে কি বলছে, অসমীকরণ। যেমন ধরো ধপ যোগ ধপ সমান সমান আমরা কি বলবো, ধপ ধপ, কেমন?
সমান সমান কি বলবো, ধপ ধপ। এখন এটাকে যদি আমরা ধপের পরে, এই ধপের পরে একটা কি লাগাই, ধপের পরে একটা আ লাগাই, তাহলে শব্দটা কি হয়ে যাবে, ধপা। ধপা ধপা হয়ে গেল। এরপরে আমরা এই ধপ যুক্ত করলাম, এখন কি হয়ে যাবে দেখো, ধপা ধপ। এই যে ধপা ধপ, এখানে কি পরিবর্তনটা আসলো দেখো, এখানে ছিল ধপ ধপ, অর্থাৎ ধপ যেভাবে বলি পরের ধপও ঠিক সেইভাবে বলি। বাট এখানে এসে কিন্তু কি হয়ে গেল, এখানে এসে প্রথমটা বললাম ধপা, পরেরটা বললাম ধপ। তাই এটার সংখ্যাটা এই উদাহরণ দেখিয়ে কিন্তু আমরা কি করতে পারছি যে এখানে আসছে কিন্তু ধ্বনি পরিবর্তন হওয়ার জন্য কোন ধ্বনি আসছে, স্বরধ্বনি আসছে, স্বরধ্বনি আকার আসছে। তাইলে আমরা কি বলবো যে একই স্বর, ধপ বলতে গেলে এই ধপের মাঝখানে স্বরেয়, এই ধপের মাঝখানে স্বরেয়, শুধুই ব্যঞ্জন বাদে শুধুই স্বরধ্বনি একই রকম করে থাকছে। কিন্তু এখানে যখন ধপা বলছি তখন কিন্তু একটা অতিরিক্ত স্বরধ্বনি আকার আ এসে তোমার ধপ ধপ, এই যে অকে একটা কি করে দিল, একটাকে ধপা বানিয়ে দিল আকারটা। তাহলে এই যে একই স্বরের, এই জন্য এটাকে সংজ্ঞা আকারে কিভাবে বলা হচ্ছে যে একই স্বর বারবার বলাকে যখন বাতিল করা হয় যেই সিস্টেমে, সেই সিস্টেম বা রীতিটার নাম হচ্ছে কি, অসমীকরণ। এই জন্য সংজ্ঞা হিসেবে আমরা কি বলবো যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য শব্দের মাঝখানে যখন স্বরধ্বনি আসে তখন তাকে কি বলবো, অসমীকরণ। দেখো স্বরাগমও কিন্তু স্বরধ্বনি আসছে, সেখানে কিন্তু একরকম বিষয় ছিল যে যুক্ত ব্যঞ্জনের আগে আসলে আদি স্বরাগম, যুক্ত ব্যঞ্জনের মধ্যে আসলে মধ্য স্বরাগম, আবার তোমার শব্দের শেষে আসলে যুক্ত বা অযুক্ত যেভাবেই হোক শেষে আসলে অন্তঃস্বরাগম। কিন্তু এখানে দেখো এখানেও কিন্তু স্বরধ্বনি ঢুকছে এবং মধ্যেই ঢুকছে, কিন্তু এটাকে কিন্তু স্বরাগম বলতে পারছো না। কেন পারছো না, কারণ এটাকে আমরা কি বলছি, এটা নামকরণ হচ্ছে একই রকম করে বলা হচ্ছে, এরকম ক্ষেত্রে শব্দটাকে দুই রকম করে বলা নিয়ে আসতেছে। অর্থাৎ ধপ ধপ, এটাকে বলা হচ্ছে ধপা ধপ। তারপরে ধরো গট গট, গটা গট, তাই না? এইভাবে যখনই একই রকম করে বলা জিনিসকে কোনো স্বরের কারণে দুই রকম হয়ে যাবে, এটাকে বলে অসমীকরণ। এরপরে যাও 8 নম্বর, যেটার কথা বলেছিলাম। 8 নম্বরটা হচ্ছে তোমার কি, ধ্বনি বিপর্যয়। আজকে আমরা ধ্বনি বিপর্যয় পর্যন্তই পড়ব, পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকিগুলি পড়ব। ধ্বনি বিপর্যয় বা কি বলে, বর্ণ বিপর্যয় বলে, বুঝছো? ধ্বনি বিপর্যয় অথবা কি বলে এটাকে, বর্ণ বিপর্যয়। কেমন? বর্ণ বিপর্যয়, বিপর্যয় কথাটা থেকে আমরা বুঝতে পারছি যে পরিবেশ বিপর্যস্ত হওয়া, তারপরে তোমার এই যে বিপর্যয় শব্দটা মানে কি, স্বাভাবিক অবস্থায় না থাকা, স্বাভাবিক অবস্থায় না থাকা, একটু নেতিবাচক পরিবর্তনকে আমরা বিপর্যয় বলি, তাই না? ইতিবাচক না। তো ধ্বনি বিপর্যয়ের বেলায় এই নেতিবাচকতাটা কি আর বিপর্যয়টা কি সেটা আমরা একটু দেখে নিই। এখানে কিন্তু একটা বিপর্যয় ঘটবে। কিসের বিপর্যয়? ধ্বনি বা বর্ণের বিপর্যয়। সেই বিপর্যয়টা হচ্ছে কি, তাদের স্থান পরিবর্তন। অর্থাৎ শব্দের মধ্যে যেই ধ্বনিটার যেই জায়গায় থাকার কথা, কখনো কখনো আমরা বলতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন জায়গায় নিয়ে যাই। অর্থাৎ একটা ধ্বনিকে আরেকটা ধ্বনির জায়গায়, আর ওই আরেকটা ধ্বনিকে আবার সেই এই একটা ধ্বনির জায়গায়, অর্থাৎ জায়গা বদল করছে, পরস্পর জায়গা বদল করবে। তাহলে আমরা উদাহরণ দেখে নিয়ে দেখো, এই যে এখানে কি লিখলাম, লাফ শব্দটা লিখলাম। হ্যাঁ, লাফ আমরা কিন্তু কি ফাল বলি। আমরা অনেক সময় দেখবা, তোমরা খেয়াল করবা, নিজেরাও বলো কখনো কখনো, আবার আশেপাশেও তোমরা বলতে শুনবা। এই লাফকে কি বলা হয় গ্রাম দেশে? ফাল। এত ফালাফালি করিস না, লাফালাফি, এটাকে কি বলছে? ফালাফালি। তাহলে এখানে ঘটনা কি ঘটলো দেখো, এখানে প্রথম ধ্বনি ছিল ল, আর পরের ধ্বনি বা বর্ণ ছিল কি, ফ। কিন্তু এখানে দেখো লয়ের জায়গায় ফ আসছে, আর ফ এর জায়গায় কি আসলো, ল আসলো। তাহলে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে এটা কেমন করে ধ্বনি বিপর্যয় ঘটেছে। তো কাজেই এইভাবে রিক্সা যখন হয়ে যায় রিস্কা, তখনও ধ্বনি বিপর্যয় হচ্ছে। কেমন? বাক্স, বাষ্প, এইভাবে অনবরত ধ্বনি বিপর্যয়ের শব্দ কিন্তু আমরা ব্যবহার করি। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে আমাদের দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।